পৃষ্ঠা ৩৫। ১০ খিলাফত আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লেখো। উত্তর। ভূমিকা। কোনো আন্দোলনকেই সম্পূর্ণরূপে নিষ্ফল বা গুরুত্বহীন বলা চলে না। খিলাফত আন্দোলনের ক্ষেত্রেও এই কথা খাটে। খিলাফত আন্দোলনের গুরুত্ব: ১. ব্রিটিশ বিরোধিতা। আলিগড় আন্দোলনের প্রাক্কালে স্যার সৈয়দ আহমদ মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশের প্রতি অনুগত থাকার উপদেশ দিয়েছিলেন। এক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, ব্রিটিশের প্রতি আনুগত্য দেখালে সরকার মুসলমানদের সার্বিক উন্নয়নে হাত বাড়িয়ে দেবে। কিন্তু খিলাফত আন্দোলনে ঠিক এর উল্টোটা হয়। তুরস্কের সুলতান তথা খলিফার হারানো মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মুসলমানরা ব্রিটিশ বিরোধী খিলাফত আন্দোলন গড়ে তোলেন। ওয়াহাবি ও ফরাজি বৈষ্ণব রয়কার বর্গীয় জয় হস্যই ফরাজি আন্দোলনের পরেই প্রথম মুসলমান সম্প্রদায়ের মধ্যে তীব্র ব্রিটিশ বিরোধিতা ধরা পড়ে এবং আপোষহীন মনোভাবে পরিচয় মেলে। ২. ঐক্যবদ্ধতায়। খিলাফত আন্দোলনই গান্ধীজি তথা কংগ্রেসকে ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল নীতিকে ব্যর্থ করতে এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সুযোগ এনে দেয়। পৃষ্ঠা ৩৬। গান্ধীজি এ প্রসঙ্গে নিজেই বলেছিলেন, হিন্দু মুসলিম ঐক্যের এমন সুযোগ আগামী ১০০ বছরেও আর আসবে না। ১৮৫৭ মহাবিদ্রোহের পর এই প্রথম হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন সাম্প্রদায়িক ঐক্যের নিদর্শন তৈরি করে। খিলাফত বিষয়টি আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল, তবে একথা ঠিক যে ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত, সম্প্রদায়গত ইত্যাদি নানা ভাগে বিভক্ত ভারতীয় মুসলমান সম্প্রদায়কে খিলাফত এই একটি মাত্র বিষয়ে ঐক্যবদ্ধ করে তুলতে পেরেছিল। ৩. নেতা হিসেবে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধিতে। খিলাফত আন্দোলনের মধ্যে দিয়েই গান্ধীজির জাতীয় ভাবমূর্তি অনেক বেশি গ্রহণযোগ্য ও সর্বজনীন হয়ে ওঠে। জাতির নেতা হিসেবে তিনি মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি নরমপন্থী ও আমূল সংস্কারপন্থী বন্ধনীর মধ্যে র্যাডিক্যাল RADICAL উভয় গোষ্ঠীর কাছেও ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। ইতিপূর্বে রাওলাট সত্যাগ্রহের মধ্যে দিয়ে কংগ্রেসের ভিতরে গান্ধীজির নেতৃত্বের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। খিলাফত আন্দোলনের নেতৃত্বদানের পর থেকে নেতা হিসেবে গান্ধীজির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ৪. গণমুখিতায়। বস্তুতপক্ষে অসহযোগ আন্দোলনের ফলে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম যে গণ আন্দোলনে পরিণত হয়েছিল তার কৃতিত্ব হিসেবে খিলাফত আন্দোলনের অবদানকেও অস্বীকার করা যাবে না। খিলাফত আন্দোলনের সূত্র ধরেই জাতীয় আন্দোলনে মুসলিমদের অংশগ্রহণ বেড়েছিল। বিশেষত শহরাঞ্চলগুলিতে জাতীয় আন্দোলনে মুসলিমদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মূল্যায়ন। খিলাফত আন্দোলনের হাত ধরে হিন্দু মুসলিম ঐক্য সাময়িকভাবে গড়ে উঠলেও পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষতা বিনষ্ট হয়েছিল। ১১. টিকা লেখো। মুসলিম লীগের লাহোর প্রস্তাব অথবা পাকিস্তান প্রস্তাব কিভাবে উত্থাপিত হয়েছিল? উত্তর। প্রেক্ষাপট: ১৯৩৯ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর মুক্তি দিবস হিসেবে পালনের জন্য জিন্নার আহ্বান অভূতপূর্ব সাফল্য লাভ করে। এতে উৎসাহিত হয়ে জিন্না ভারতীয় মুসলমানদের জন্য দ্বিজাতি তত্ত্বের দয়বফলা হস্যই বর্গীয় জয়াকার তয় হস্যই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার জোরদার দাবি উপস্থাপিত করতে প্রস্তুত হন। দ্বিজাতি তত্ত্বের সপক্ষে জিন্না বলেন, ভারতীয় মুসলমানরা কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ই নয়, একটি স্বতন্ত্র জাতিও, অর্থাৎ ভারতে হিন্দু ও মুসলিম দুটি স্বতন্ত্র জাতি। এই যুক্তির উপর ভিত্তি করে ১৯৪০ খ্রিস্টাব্দের ২০ মার্চ লাহোরে মুসলিম লীগের বাৎসরিক অধিবেশন বসে। এখানে একটি স্বতন্ত্র ও স্বাধীন মুসলিম রাষ্ট্রের দাবিতে যে প্রস্তাবটি গৃহীত হয় সেটি লাহোর প্রস্তাব
1940 খ্রিস্টাব্দ নামে খ্যাত। প্রস্তাবের মূল বক্তব্য। প্রস্তাবটির মূল কথা ছিল ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি আছে সেগুলিকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। প্রস্তাবটি উত্থাপন করেন বাংলার প্রধানমন্ত্রী A.K. ফজলুল হক, বর্গীয় জ লয় হর্ষউ ল। আর তার সমর্থন করতে গিয়ে জিন্না ঘোষণা করেন ভারত বিভাগই হলো ভারতের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান। এইভাবে পাকিস্তান প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল। জিন্নার ঘোষণা। লাহোর অধিবেশনে জিন্না ঘোষণা করেন 1. হিন্দু মুসলিম দুই আলাদা জাতি, তাই তাদের স্বার্থও আলাদা। 2. জাতি হিসেবে মুসলিমদের জন্য এক আলাদা রাষ্ট্র গঠন প্রয়োজন। 3. সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রদেশগুলিকে একজোট করে এই আলাদা মুসলিম রাষ্ট্র গঠন করা হবে। 4. নবগঠিত মুসলিম রাষ্ট্রে স্বশাসন থাকবে, দন্তের শয় বফলা তালব শয়াকার দন্তের স দন্তের ন, স্বশাসন থাকবে এবং তার সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এখানে একটি ছবি দেয়া হয়েছে যেটাতে লেখা একটি ইংরেজি দৈনিকের লাহোর প্রস্তাবের সংবাদ। খবরের কাগজের একটি টুকরো তুলে দেয়া হয়েছে। গুরুত্ব। 1. ভারত বিভাগের পূর্বাভাস। দ্বিজাতি তত্ত্বের সফল রূপায়ণের ফলে লাহোর প্রস্তাবকে ভারত বিভাগের নির্মম পূর্বাভাস বলা চলে। 2. লীগের জনপ্রিয়তা বৃদ্ধিতে। লাহোর প্রস্তাবে সাম্প্রদায়িক রাজনীতির যতই বিষবাষ্প থাকুক না কেন তা মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিল, ফলে লীগের জনপ্রিয়তাই বেড়েছিল। 3. জিন্নার ভাবমূর্তি বৃদ্ধিতে। লাহোর কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবগুলি মুসলিম মানুষের জিন্নার ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়তা করেছিল। এ প্রসঙ্গে আয়েশা জালাল বলেছেন, জিন্নার লক্ষ্য ছিল সমস্ত মুসলমান সমাজের একমাত্র মুখপাত্র হিসেবে নিজের ভাবমূর্তি তুলে ধরা। সমালোচনা। প্রস্তাবের অস্বচ্ছতা। অদন্তের শয় বফলা চয় ছয় তয়াকার, অস্বচ্ছতা। তবে এখানে উল্লেখযোগ্য যে লাহোর প্রস্তাবে ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা রাষ্ট্রের দাবি থাকলেও পাকিস্তান শব্দটি কিন্তু ব্যবহৃত হয়নি। 1940 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর পাকিস্তান প্রস্তাব কথাটি প্রথম ব্যবহৃত হতে দেখা যায়, আর স্বাধীনতার পরই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। তাই প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর B.R. আম্বেদকর লাহোর প্রস্তাবকে অস্বচ্ছ বলে উল্লেখ করেছেন। অধ্যাপক অমলেশ ত্রিপাঠীও প্রস্তাবটিকে অস্পষ্ট ও স্ববিরোধী বলে মন্তব্য করেছেন। 12. কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার 1946 খ্রিস্টাব্দ বিভৎস রূপের বর্ণনা দাও। উত্তর। ভূমিকা। মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট দিনটিকে সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম দিবস, ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে পালন করার জন্য মুসলিম সমাজকে আহ্বান জানায়। পৃষ্ঠা 37। কিন্তু সরকারের বিরুদ্ধে ডাকা হলেও কার্যত তা হিন্দুদের বিরুদ্ধে এক ভ্রাতৃঘাতী দাঙ্গায় পরিণত হয়। এই দিনটিকেই ভারত ইতিহাসের একটি কলঙ্কময় দিন বলা হয়। সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতা। 1. পটভূমি। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনায় ভারতভাগের সম্ভাবনা থাকায় মুসলিম লীগ প্রস্তাবটিকে স্বাগত জানায়। অপরদিকে একই কারণে জাতীয় কংগ্রেস সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। কংগ্রেস গণপরিষদে যোগ দিলেও বড়লাটের শাসন পরিষদে বা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ নিতে অস্বীকার করে। এদিকে নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জিতলে মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে এবং পাকিস্তানের দাবিতে অনড় থাকে। মুসলিম লীগের উপর অবিচার হচ্ছে মনে করে জিন্না ঘোষণা করে দেন মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা মানে না। 2. প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা। মোহাম্মদ আলী জিন্না 16 আগস্ট 1946 খ্রিস্টাব্দে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করেন।
তিনি মুসলিম লীগের সদস্যদের সকল সরকারি উপাধি ও খেতাব ত্যাগ করার আহ্বান জানান। ভারতের ব্রিটিশ সরকার ও কংগ্রেসের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে তিনি বলেন, আমরা আজ যা করেছি তা আমাদের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক কাজ। লীগের পুরো ইতিহাসে আমরা কখনো সাংবিধানিক পদ্ধতি এবং সাংবিধানিকতা ছাড়া কিছু করিনি, কিন্তু এখন আমরা বাধ্য হয়েছি সাংবিধানিক পদ্ধতিকে বিদায় জানাতে। 3. দাঙ্গার সূচনা ও প্রসার। 16 আগস্ট প্রথমে কলকাতার চৌরঙ্গি এলাকাতে একটা ছোটখাটো সংঘর্ষ বাঁধে, কিন্তু সমগ্র মুসলিম লীগ সমর্থক বেশ কয়েকটি হিন্দু দোকানের উপর আক্রমণ চালায়। এরপরেই দাঙ্গা শুরু হয়ে যায়। 4. দাঙ্গার রূপ। সাম্প্রদায়িক দাঙ্গার সময় বাংলায় ছিল মুসলিম লীগের সরকার। লড়কে লেঙ্গে পাকিস্তান এই ধ্বনি তুলে লীগ সমর্থকরা নির্বিচারে হিন্দু হত্যায় মেতে ওঠে। 16 থেকে 20 আগস্ট এই 5 দিন ধরে কলকাতার বুকে চলে দাঙ্গা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ, হত্যা। বিখ্যাত গণিতজ্ঞ যাদব চক্রবর্তী, চিত্রাভিনেতা ছবি বিশ্বাস, শিল্পপতি বি.কে. রায়ের মতো হিন্দুদের বাড়ি আক্রান্ত হয়। 25 নম্বর বুদ্ধু ওস্তাগর লেনের এক হিন্দু বাড়িতে 37 জন সদস্যের মধ্যে 25 জনকে খুন করা হয়। বিজ্ঞান কলেজের হস্টেল, নিস্তারিণী ছাত্রাবাস, রিপন হোস্টেল ইত্যাদি স্থানও দাঙ্গার কবলে পড়ে। ইংরেজ ঐতিহাসিক মোসলে, ময়কা দন্তেশ্বর লয়কার, মোসলে লিখেছেন, ওই 4 দিনে কলকাতায় 6,000 মানুষ নিহত এবং 20,000 নারী ধর্ষিতা ও বিকলাঙ্গ হয়। স্টেটসম্যান পত্রিকা কলকাতার এই সাম্প্রদায়িক দাঙ্গাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, KILLING কিলিং বলে অভিহিত করে। 5. ফলাফল। কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। 1. হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি। এই দাঙ্গার পর হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের 2 প্রধান দল, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দূরত্ব বাড়ে ও সম্পর্কের অবনতি ঘটে। 2. পাকিস্তান দাবিকে জোরালো করা। কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা মুসলিম লীগের পাকিস্তানের দাবিকে আরো জোরদার করে। 3. হিন্দু মহাসভার প্রতিবাদ। এই দাঙ্গার ভয়াবহতায় উদ্বিগ্ন হয়ে হিন্দু মহাসভাও তীব্র প্রতিবাদ জানায়। 4. চরম বিচ্ছিন্নতাবাদের বহিঃপ্রকাশ। দাঙ্গা চলাকালীন মুসলিমরা স্লোগান দেয়, পাকিস্তান জিন্দাবাদ। হিন্দুদের কেউ কেউ স্লোগান দেয়, পাকিস্তান মুর্দাবাদ। এর ফলে এক চরম বিচ্ছিন্ন সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়। দাঙ্গার অবসান। সুরাবর্দির নিষ্ক্রিয়তা দেখে ছোটলাট বা রোজ দাঙ্গা থামানোর কাজে হস্তক্ষেপ করেন। শেষ পর্যন্ত 8 ব্যাটালিয়ন সৈন্য ও 1 স্কোয়াড্রন সাঁজোয়া গাড়ি নামিয়ে দাঙ্গা থামানো হয়। সাঁজোয়া দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার বর্গীয় জয়কার অন্তস্থ অয় আকার সাঁজোয়া। মূল্যায়ন। কলকাতায় বিভৎস দাঙ্গা ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্যের ইতিহাসের এক কালো অধ্যায়। কলকাতার সর্বত্র সুরাবর্দির নিষ্ঠার বাহিনী যেভাবে খুন, ধর্ষণ ও লুটতরাজ চালিয়েছিল তেমন ঘটনা এর আগে ঘটেনি। দাঙ্গার এই বিভৎসতা প্রসঙ্গে বড়লাট ওয়েভেল লেখেন, পলাশির যুদ্ধের থেকেও কলকাতার দাঙ্গায় প্রাণহানি ছিল অনেক বেশি। 13. ভারতীয় হিন্দু মহাসভার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর। ভূমিকা। মুসলিমদের আলাদা নির্বাচনের দাবি মেনে নিয়ে মরলে মিন্টো 1909 খ্রিস্টাব্দ মরলে মিন্টো সংস্কার আইন পাশ হলে হিন্দু গোষ্ঠী অখিল ভারতীয় হিন্দু মহাসভা গঠনের তাগিদ অনুভব করে। এলাহাবাদে অনুষ্ঠিত ডিসেম্বর 1910 খ্রিস্টাব্দ এক সভায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়। অখিল ভারতীয় হিন্দু মহাসভা। 1. প্রেক্ষাপট। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে মননশীল সাংস্কৃতিক আন্দোলনের ভাবাদর্শগত অনুপ্রেরণায় মূলত হিন্দু পুনরুজ্জীবন নামে পরিচিতি পায়। হিন্দু ধর্মীয় ইতিহাসের প্রতীক এবং প্রতীক চিহ্নের মাধ্যমেই মূলত এই ভাবাদর্শ গড়ে উঠতে শুরু করে। এই পুনরুজ্জীবনের মূলে
ছিল হিন্দু সভ্যতার গৌরবময় অতীত। বেদ প্রচারক স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদিক মত পুনঃপ্রতিষ্ঠার জন্য বোম্বেতে আর্য সমাজ গঠন করেন। 9 মার্চ মতভেদে 10 এপ্রিল 1875 খ্রিস্টাব্দ। মহারাষ্ট্রে বালগঙ্গাধর তিলকের উদ্যোগে হিন্দুদের দেবতা গণেশকে ঘিরে গণপতি উৎসব শুরু হয় 1893 খ্রিস্টাব্দ। পাশাপাশি তিলকের উদ্যোগে মারাঠা বীর শিবাজি মহারাজের অভিষেককে স্মরণ করে শিবাজি উৎসব 1896 খ্রিস্টাব্দ পালন শুরু হয়। ব্রিটিশ অযোধ্যা ও উত্তর পশ্চিম প্রদেশে সরকারি ক্ষেত্রে ফার্সির পরিবর্তে উর্দু ভাষা চালু করে। এর প্রতিক্রিয়ারূপে উত্তর পশ্চিম প্রদেশ ছাড়াও মধ্যপ্রদেশ ও বিহারেও হিন্দি ভাষা প্রচলনের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। 2. প্রতিষ্ঠা। লাল চাঁদ এবং UN মুখার্জি পাঞ্জাব হিন্দু সভা বন্ধনীর মধ্যে পাঞ্জাব হিন্দু পরিষদ গড়ে তোলেন 1909 খ্রিস্টাব্দ। এর পরবর্তী কয়েক বছরের মধ্যে পাঞ্জাবের বাইরে যুক্তপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, বাংলা ও বেরার এবং বম্বে প্রেসিডেন্সিতে কিছু হিন্দু সভা গড়ে ওঠে। 1915 খ্রিস্টাব্দে হরিদ্বার, লখনউ এবং দিল্লিতে অখিল ভারত হিন্দু সভার পর কয়েকটি প্রস্তুতিমূলক অধিবেশন বসে। পরে মদন মোহন মালব্যের উদ্যোগে হরিদ্বারে কুম্ভ মেলায় প্রতিষ্ঠিত হয় অখিল ভারত হিন্দু সভা এপ্রিল 1915 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 38। পরবর্তী সময়ে হিন্দু সভার ষষ্ঠ অধিবেশনে এপ্রিল 1921 খ্রিস্টাব্দ মনীন্দ্র চন্দ্র নন্দীর সভাপতিত্বে অখিল ভারত হিন্দু সভার নাম হয় অখিল ভারত হিন্দু মহাসভা। 3. উদ্দেশ্য ও কর্মসূচি। হিন্দু মহাসভার মতাদর্শ হিসেবে হিন্দু সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্য রক্ষার কথা বলা হয়। হিন্দু মহাসভা ভারতীয় বর্ণ ব্যবস্থা এবং অস্পৃশ্যতাকে সমর্থনকারী নীতিগুলির বিরোধিতা করে। এছাড়াও প্রতিষ্ঠার পর হিন্দু মহাসভা আইনসভাতে মুসলিম লীগের আলাদা নির্বাচনের দাবির বিরোধিতা করে। পাশাপাশি আইনসভা সহ বিভিন্ন প্রশাসনিক পদগুলিতে আরও বেশি সংখ্যায় হিন্দুদের নিয়োগ করার দাবি তোলে। হিন্দুদের সর্বাঙ্গীন ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য বিশেষত শিক্ষা ও সেবামূলক ক্ষেত্রে হিন্দুদের প্রতি বিশেষ উদ্যোগ নেয় হিন্দু মহাসভা। কর্মসূচি হিসেবে হিন্দু মহাসভা হিন্দু জনগণের সঙ্গে হিন্দি ভাষার মেলবন্ধনে উদ্যোগী হয়। এছাড়াও হিন্দু মহাসভা গোরক্ষা আন্দোলন, আর্য সমাজের শুদ্ধি আন্দোলনের প্রসার এবং নিম্নবর্ণের হিন্দু সমাজের নানা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। 4. কার্যাবলী। হিন্দু মহাসভা সাইমন কমিশনকে বয়কট করেছিল। পরে পুনা চুক্তিতে হিন্দু মহাসভার সদস্যরা গান্ধীজির পক্ষে সমর্থন জানান। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে এই সভার কিছু সদস্য বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্যের প্রচার চালান। আইন অমান্য আন্দোলন থেকে দূরে সরে থাকলেও হিন্দু মহাসভা ব্রিটিশ শাসনেও ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেন। প্রথম দিকে হিন্দু মহাসভা ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিতর থেকেই ব্রিটিশ রাজের বিরোধিতা করেছিল। 1930-এর দশকে বিনায়ক দামোদর সাভারকরের নেতৃত্বে হিন্দু মহাসভার একটি স্বতন্ত্র দল হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এই সভা প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন পরিষদে যোগ দেয়। মূল্যায়ন। মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য স্যার সৈয়দ আহমেদের প্রচেষ্টা থেকে শুরু করে মুসলিম লীগ পর্যন্ত যে সুদীর্ঘ সময় ধরে মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষার প্রচেষ্টা দেখা যায়, তার প্রতিক্রিয়া রূপে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা হয় 1915 খ্রিস্টাব্দ। বর্ণনামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা LAQ। প্রতিটি প্রশ্নের মান 8। এটি 4 না 8 বোঝা যাচ্ছে না।
প্রশ্ন 1, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভূমিকা: 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে সমগ্র ভারত জুড়ে যে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের ঢেউ ওঠে তা ভারতের মুসলমান সমাজের ওপরেও আছড়ে পড়ে। সৈয়দ আহমেদ সমাজে পিছিয়ে পড়া মুসলমানদের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য যে সংস্কার আন্দোলন পরিচালনা করেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। আলিগড় আন্দোলন 1, আন্দোলনের পটভূমি। রোমান 1, সরকারি উচ্চপদ লাভে বঞ্চনা। ব্রিটিশ সরকার 1857 মহাবিদ্রোহের জন্য মুসলিমদের বেশি দায়ী করেছিল। অপরদিকে ভারতে মুসলমান শাসন হটিয়ে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার জন্য মুসলিম সম্প্রদায় ব্রিটিশ সরকারকেই দায়ী বলে মনে করত। তাই মুসলমানরা ভারতে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনকে সন্দেহের চোখে দেখত। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না হওয়ায় সরকারি চাকরির উচ্চ পদগুলি তারা হারায়, এমনকি সমাজে প্রভাব প্রতিপত্তির দিক থেকেও তারা পিছিয়ে পড়ে। রোমান 2, থিওডোর বেকের ভূমিকা। থয়হস্যই ও ডয়কার বয়শূন্য র, থিওডর, বয়কার কয়কার বেকের ভূমিকা। আলিগড় কলেজের ইউরোপীয় অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। তিনি ইনস্টিটিউট গেজেট নামে এক সাহিত্য পত্রিকা সম্পাদনার মাধ্যমে মুসলিমদের স্বার্থ রক্ষার প্রচার শুরু করেন। বেকের এই ধরনের প্রচারের আসল কারিগর ছিলেন ইংরেজ সরকার, কারণ সরকারি রাজনৈতিক দ্বিচারিতা, দয়বফলা হস্যই ছয়াকার, বৈষ্ণরায় হস্যই তয়াকার, দ্বিচারিতা বজায় রেখে বিভাজন ও শাসন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর করার জন্য বেককে আলিগড় কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করেছিল। তিনি দুটি উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন, যার একটি ছিল কংগ্রেস দলের বিরোধিতা করা এবং অপরটি ছিল মুসলমানদের জন্য সরকারি সাহায্য লাভে সরকারি কর্তাদের দৃষ্টি আকর্ষণ করা। জানার আকাশ। সৈয়দ আহমদ খান তার পরিবারের অমতে দিল্লিতে সদর আমিনের কার্যালয়ে সেরেসদার হিসেবে ব্রিটিশের অধীনে চাকুরি নেন। পরে আগ্রায় বদলি হয়ে তিনি ডিভিশনাল কমিশনারের অফিসে নায়েব মুন্সি পদে কাজ করেন। কয়েক বছরের মধ্যে তিনি ফতেপুর সিক্রিতে চলে যান এবং মুন্সি পদে ময়হস্য উদন্তের ন তালবস্যয় হস্যই মুন্সি পদে উন্নীত হন। অবসরকালে তিনি ভারত সরকারের বিচার বিভাগে কাজ করেন। রোমান 3, স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা। সৈয়দ আহমদ খান সারা জীবন মুসলিম সমাজের উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে গেছেন। তিনি 1864 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি স্থাপন করেন ট্রান্সলেশন সোসাইটি নামে একটি সমিতি। পরে তার নাম হয় সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড়। তিনি তাহজিব আল আখলাক আখলাক নামে একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। প্রায় একই সময় প্রতিষ্ঠা করেন কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং নামে একটি সংস্থা। পৃষ্ঠা 39। তিনি প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, পরে যা আলিগড় বিশ্ববিদ্যালয়ের রূপ পায়। এখানে একটি ছোট কাগজের ছবি দেওয়া হয়েছে, নিচে লেখা তাহজিব আল আখলাক, উর্দু ভাষায় লেখা। 2. নেতৃত্ব। আলিগড় আন্দোলনের প্রধান পরিচালক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। আন্দোলনের প্রসারে সাহায্য করেছিলেন আলিগড় কলেজের 2 অধ্যক্ষ থিওডোর বেক ও থিওডোর মরিসন। এই আন্দোলনের অন্যান্য নেতৃবর্গের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চিরাগ আলী, উর্দু কবি আলতাফ হোসেন আলী, নাজির আহমদ, মৌলানা শিবলি নোমানি, কবি হালি, খোদা বক্স প্রমুখ। 3. আলিগড় কলেজের ভূমিকা। আলিগড় কলেজের প্রথম 3 অধ্যক্ষ থিওডোর বেক, টি মরিসন, W.A.J. আর্চবোল্ড প্রমুখ আলিগড় কলেজকে আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত করেন।
অধ্যক্ষ থিওডোর বেক সম্পাদিত ইনস্টিটিউট গেজেট নামক কলেজ পত্রিকাটির দ্বারা বাঙালি হিন্দু ও কংগ্রেস দলের বিরুদ্ধে প্রচার চালানো হয়। আলিগড় কলেজের অধ্যক্ষ থিওডোর বেকের প্রভাবে প্রভাবিত হয়ে সৈয়দ আহমদ খান পিছিয়ে পড়া মুসলিমদের নিয়ে আলিগড় কলেজ কেন্দ্রিক এক আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালান। মুসলিম নেতৃবর্গ মুসলমানদের এটা বোঝাতে পেরেছিলেন যে ব্রিটিশদের সঙ্গে আপোষ মীমাংসায় পৌঁছলে এবং ব্রিটিশ প্রশাসনের সব সুযোগ সুবিধা গ্রহণ করলে আখেরে মুসলমান সম্প্রদায়েরই লাভ। 4. আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য। আলিগড় আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। 1. আলিগড় আন্দোলনের মাধ্যমে ব্রিটিশের সাহায্য নিয়ে মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করা হয়। 2. এই আন্দোলনে মুসলিম সমাজের কৃষক সহ গরিষ্ঠ সংখ্যক দরিদ্র শ্রেণীর অংশগ্রহণ ঘটেনি। 3. উত্তরপ্রদেশের গুটি কয়েক জমিদার শ্রেণী ও শহুরে শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায় কেন্দ্রিক ছিল এই আন্দোলন। 4. এই আন্দোলনে দুটি ধারা দেখা যায়, একটি রক্ষণশীল ব্রিটিশ বিরোধী ধারা, অপরটি আধুনিক প্রগতিশীল ও ব্রিটিশ অনুরাগী ধারা। পৃষ্ঠা 39 চলছে। 5. সৈয়দ আহমেদের পরবর্তী আলিগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমদের মৃত্যুর পর আলিগড় আন্দোলনে নেতৃত্ব দেন মাহসিন উল মুলক। হিন্দি উর্দুর প্রশ্নে তার সঙ্গে উত্তর পশ্চিম সীমান্তের গভর্নর অ্যান্টনি ম্যাকডোনেলের বিবাদ বাঁধলে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পর্যন্ত আলিগড় আন্দোলন মুলতবি থাকে। পরে আলিগড় আন্দোলনে নেতৃত্ব দেন থিওডোর মরিসন। তিনি সব ধরনের রাজনৈতিক আন্দোলন থেকে মুসলমান সম্প্রদায়কে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন। আলিগড় আন্দোলনের প্রসারে যে কয়েকজন খ্যাতনামা শিক্ষাবিদ ও রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তাদের মধ্যে অন্যতম ছিলেন স্যার সৈয়দ আহমদ অনুগামী, চিরাগ আলী, নাজির আহমদ, জাস বর্গীয় জয়াখাত তালবস্য উল্লাহ, স্যার সৈয়দ গোষ্ঠীর বহির্ভূত আমির আলী প্রমুখ। 6. সীমাবদ্ধতা। 1. ব্রিটিশের প্রতি আনুগত্য। আলিগড় আন্দোলনের নেতৃবর্গ সমগ্র মুসলিম সমাজকে ব্রিটিশের অনুগত থাকার পরামর্শ দেন, ফলে পরবর্তীকালে জাতীয় আন্দোলনগুলি যতটা শক্তিশালী ও গতিশীল হওয়ার কথা ছিল তা হয়নি। 2. জাতীয় স্বার্থে আঘাত। আলিগড় আন্দোলন সংকীর্ণ মুসলমান স্বার্থকেন্দ্রিক হওয়ায় জাতীয় আদর্শ ও ভারতীয় ঐক্য বিনষ্ট হয়। আলিগড়ের নেতৃবৃন্দ আলিগড় আন্দোলনকে কংগ্রেসের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনগুলির বিকল্প রূপে গড়ে তুলতে চাইলেও তা ব্যর্থ হয়। 3. দ্বিজাতি তত্ত্বের ধারণা। আলিগড় আন্দোলন ভারতের জাতীয় ও রাজনৈতিক ক্ষেত্রে দ্বিজাতি তত্ত্বের ধারণা জন্ম দেয়। 4. শহর কেন্দ্রিক। শিক্ষিত শহর কেন্দ্রিক মুসলিমদের মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ থাকায় দেশ জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েনি। 7. গুরুত্ব। 1. মুসলিম স্বার্থ রক্ষায়। ভারতে হিন্দু ও মুসলমান আলাদা দুই জাতি, তাদের পারস্পরিক স্বার্থও আলাদা, এই প্রচারটি আলিগড় আন্দোলনের মূল ভিত্তি রচনা করে। 2. ব্রিটিশ আনুগত্য। মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়, জাতীয় কংগ্রেস অপেক্ষা ব্রিটিশের প্রতি নির্ভরশীল থাকা অনেক বেশি নিরাপদ ও সুবিধাজনক, কারণ সরকারি দয়া দাক্ষিণ্যের সুযোগ নিয়ে মুসলমানরা নিজেদের সামাজিক অবস্থার উন্নতি করতে পারবে। 3. জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ। হিন্দুরা যাতে একতরফাভাবে রাজনৈতিক আন্দোলনের ফসল নিজেদের কাজে লাগাতে না পারে, সেই জন্য আলিগড় নেতৃবর্গ মুসলিমদের আরও বেশি সংখ্যায় জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের পরামর্শ দেন। 4. শিক্ষার প্রসার ও আধুনিকীকরণ। স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের মাধ্যমে অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজের একটা অংশকে শিক্ষিত ও আধুনিক রূপে গড়ে তোলার প্রথম চেষ্টা চালান। উপসংহার: হতাশার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজের উন্নতির জন্য আলিগড় আন্দোলনের ঐকান্তিক প্রচেষ্টা অবশ্যই প্রশংসাযোগ্য। এই আন্দোলনের সুফল হিসেবে মুসলিম সমাজ আগের থেকে অনেকটাই কুসংস্কার ও গোঁড়ামি মুক্ত হয়ে আধুনিক রূপ লাভ করে।
আলিগড় আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার এক উজ্জ্বল প্রচেষ্টা। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 40।